আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ সবার সঙ্গেই ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রী। অর্থনীতিকে গুরুত্ব দিয়েই কূটনৈতিক সম্পর্ক, তথ্যমন্ত্রী। বাস্তবমুখী উদ্যোগে 3 মাসের মধ্যেই পুরোপুরি ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার। প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের। অচিরেই বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের আশা। বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের। ক্ষতিগ্রস্ত 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। 24-এর 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হয়ে প্রতিবাদ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে মীর মুগ্ধ। স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে ওঠে আপামর জনতা। বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন ভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামছে ইউরোপের 2 পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। এবং অবিশ্বাস্য রূপকথার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। গুরু শিষ্য মুখোমুখি লড়াইয়ে মেসির জাদুর সামনে স্প্যানিশ বিস্ময় বালক ইয়ামাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বর্তমান সরকার চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সেমিনারে তিনি আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটিকে কেউ ভেঙে ফেলতে পারবে না। তিনি বলেন, গত 50 বছরে চীন যত উন্নতি করেছে তা অভাবনীয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের বাণিজ্যের অঙ্ক প্রায় $20 বিলিয়ন, যার প্রায় পুরোটাই যায় চীন থেকে আমদানি করে। বাংলাদেশ থেকে $1 বিলিয়ন রপ্তানি করা যায় না। তবে এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের প্রচণ্ড আগ্রহ আছে। এ সময় ঢাকায় নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার দেশ অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে থাকতে চায়। বিশেষ করে আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। চট্টগ্রামে বন্যার পানি নামলেও ব্যাপক ক্ষয়ক্ষতিতে হাহাকার তৈরি হয়েছে ভুক্তভোগী মানুষের মধ্যে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে যেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য, সেখানে এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ইরফানুল হকের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন দিশেহারা। আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন কামরুলের বাবা। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্তার যাচ্ছে না ভাই আর বেগিসুর মেরে গিয়ে তুমি আর কি দিবে রে, তুই আরো ঘর ঠিক করে দিবে নাকি বিলের হাম করিবে নাকি আরো পারাইবে। একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। বই খাতা বন্যার তুরে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়ে গেছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরে খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এখানে বন্যায় আমাদের বই তো সবগুলা ভিজে গেছে, মাটির গুদাম দেওয়াল পড়ে গেছে, তো বই সরাইতে পারি না। শুধুই কামরুল কিংবা পিঙ্কি নয়, এই বানবাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে চলবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সবকিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। তাই তো এই অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। পানি লাগবে, পানি
মৃত্যুর আগ মুহূর্তের মুগ্ধর পানি বিতরণের সেই ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়লে আঘাত লাগে জাতির বিবেকে। নড়ে যায় বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বৈরাচারের ক্ষমতার মসনদ। জুলাই যোদ্ধা সানজিদ আহমেদ তন্নি বলেন, ২৪-এর ১৮ জুলাই পুলিশের গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হওয়ার পর সাধারণ মানুষ বুঝতে পারে হাসিনা সরকারের কাছে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। সব শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে যোগ দেয় ছাত্র জনতার আন্দোলনে। জুলাইয়ের সেই রক্তিম দিন নিয়ে দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে মুগ্ধর এই ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা জাতির বিবেককে। আন্দোলনের উত্তপ্ত মাঠে মানুষের পিপাসা মেটাতে এক যুবকের পানি নিয়ে মানবিক ছুটে চলা মুহূর্তেই থেমে যায় পুলিশের নির্মম বুলেটে। মুগ্ধর ইস্যুটাতে যেটা হয়েছে, সে যখন আন্দোলনরত শিক্ষার্থী এবং জনগণকে পানি বিতরণ করছে, তাকেও যখন টার্গেট করে হত্যা করা হয়, তখন আসলে মানুষের কাছে মনে হয় যে আসলে কেউই আমরা সেফ না, আমরা সাধারণ মানুষ হই আর যাই হই, মানে আমাদেরকে ওরা টার্গেট করছে, আমরা যদি এদের সিম্প্যাথি দেখাই তাহলেও আমাদেরকে টার্গেট করা হবে। জনতার মনের ক্ষোভ পৌঁছায় চরমে। ছাত্র জনতার সাথে ব্যবসায়ী, শ্রমিক, হকার, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ প্রতিরোধ গড়ে তোলে স্বৈরাচারের দুঃশাসনের বিরুদ্ধে। টিয়ার শেলের ধোঁয়াটা খুব হয়ে গেল, সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। মুগ্ধ হয়ে হচ্ছে কাইন্ড অফ মানে উনি ওই জায়গাটার মধ্যে একা পড়ে যায় আর কি। মানে উনি আসলে যেহেতু ওনার কাছে অনেকগুলো পানির বোতল, উনি খুব বেশি দূরে যেতে পারে নাই। ঠিক সেই মুহূর্তে হচ্ছে উত্তরা ক্রিসেন্ট হসপিটালের একটু সামনে ওনার ঠিক মাথায় এসে গুলিটা লাগে আর কি। আন্দোলনটা সর্বপর্যায়ে মানুষকে হলো কানেক্ট করছে মুগ্ধের শাহাদাতের মধ্য দিয়ে। মানুষ পঙ্গপালের মতো হলো ছুটে এসেছে রাস্তায়, এবং এই যে ছুটে আসা, এই আশা হলো মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চেয়েছেন। অতীতের মতো ভবিষ্যতেও হয়তো দেশে আন্দোলন সংগ্রাম চলবে, তবে বৈষম্য এবং দুঃশাসনের বিরুদ্ধে আপোষ না করে বুক চিতিয়ে লড়ে যাওয়া মীর মুগ্ধের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে থাকবে অনন্তকাল। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবার আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের ফাইনালে স্বপ্ন ভঙ্গ হলেও সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের লড়াই রাতে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে পাত্তাই পায়নি ফরাসিরা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের কাছে 2-0 গোলে হেরে যায় ফ্রান্স। অন্যদিকে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। সেমিফাইনালে হারের হতাশা ভুলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া দুই দলে। তবে এই ম্যাচটি কেবল তৃতীয় স্থান নির্ধারণেরই নয়, বরং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়েরও এক জমজমাট লড়াই। দুই দলের ফরওয়ার্ডদের সামনে সুযোগ থাকছে গোল সংখ্যা বাড়িয়ে রেসের শীর্ষে যাওয়ার। বাংলাদেশ সময় রাত 3টায় মর্যাদার এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ফ্রান্স। রেকর্ড বইয়ের পাতা ওলট পালট হয়ে গেল এবারের বিশ্বকাপে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। 39 বছর বয়সেও মাঠ মাতালেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। ভেঙে চুরমার শত বছরের চেনা সব পরিসংখ্যান। সংখ্যায় সংখ্যায় আর্জেন্টিনার এই ঐতিহাসিক মহাকাব্যের গল্প জানাচ্ছেন রাহেল রাসেল। ফুটবল শুধু আবেগ আর কৌশলের খেলা নয়, ফুটবল কখনো কখনো বিশুদ্ধ গণিত। সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডকে 2-1 গোলে হারায় আর্জেন্টিনা। সেই জয়ের রাতে ওলটপালট হয়ে যায় রেকর্ড বই। 39 বছর বয়সে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়েন রেকর্ডের নতুন এক রাজত্ব নিয়ে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা মানেই শেষ মুহূর্তের ঝড়। 55 মিনিটে ইংল্যান্ড গোল করে, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। শেষ আধা ঘন্টায় ইংল্যান্ডের পায়ে বল ছিল মাত্র 12%। বাকি 88% সময় বল নিজেদের কাছে রাখে আর্জেন্টাইনরা। এই চাপে ভেঙে পড়ে ইংলিশদের রক্ষণভাগ। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিনের খরা কাটালো আর্জেন্টিনা। 1986 সালের পর ট্রাইব্রেকার ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।
দুই দলের 14টি লড়াইয়ে এখন সমান 6টি করে জয়। একই সঙ্গে টানা 13টি বিশ্বকাপ ম্যাচে অন্তত 2টি গোল করে অনন্য কীর্তি গড়েছে স্কালোনির দল। সব ছাপিয়ে আবারও পাদপ্রদীপের আলোয় লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের 33তম ম্যাচে 33টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। নকআউট পর্বে মেসির অ্যাসিস্ট এখন 10টি। গত 60 বছরে কোনো ফুটবলার এই রেকর্ড গড়তে পারেননি। টানা 11টি বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার জাদুকারী ধারাবাহিকতা দেখালেন তিনি। 39 বছর বয়সেও মাঠ জুড়ে 5 মাইলের বেশি দৌড়াচ্ছেন মেসি। সেমিফাইনালে বল দখলের লড়াইয়ে জিতেছেন 12 বার আর সফল ড্রিবলিং করেছেন 9টি। মেসির পাস থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ আর যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজকে দিয়ে করান জয়সূচক গোল। আর্জেন্টিনা এখন বিশ্বকাপ জয়ের শেষ প্রান্তে। ফাইনালে মাঠে নামলে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি। আর্জেন্টিনার সামনে এখন টানা 2বার বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার হাতছানি। ইউরো চ্যাম্পিয়ন স্পেন বনাম কোপা জয়ী আর্জেন্টিনার এই ঐতিহাসিক লড়াই দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। রায়হান রাসেল, এটিএন বাংলা। প্রথাগত স্প্যানিশ ফুটবলের দর্শন বদলে এক নতুন পরাশক্তি হিসেবে ফিফা বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন। 2010 সালের পর প্রথমবার বিশ্বজয়ের দ্বার প্রান্তে লাজোরারা। তবে এবারের গল্পটি কেবল ফাইনালে ওঠার নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার এক অনন্য ট্যাকটিক্যাল মহাকাব্য। আর জানাচ্ছেন রায়হান রাসেলের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশদের রোড টু ফাইনালের যাত্রাটা কেবল কিছু ম্যাচ জয়ের গল্প নয়, বরং এটি লুইস দে লা ফুয়েন্তের নিখুঁত ট্যাকটিক্যাল মহাকাব্য। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খেলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। সৌদি আরব উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে লা রোজারা। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দেওয়ার পর শেষ 16 ও কোয়ার্টারে পর্তুগাল এবং বেলজিয়ামকে বিদায় করে ফাইনালে আসার পথ তৈরি করে 2010 সালের চ্যাম্পিয়নরা। আর সেমিতে দুরন্ত ফ্রান্সকে পাত্তা দেয়নি ইয়ামাল নিকোরা। টুর্নামেন্টে 1 গোল হজম করে ক্লিন শিটের নিখুঁত রেকর্ড হাতছাড়া করলেও স্পেনের রক্ষণভাগ ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা এবং অভেদ্য প্রাচীর। গোলপোস্টের নিচেও উনাই সিমন প্রতিপক্ষের আক্রমণ ভাগের সামনে এক দুর্বোধ্য দেয়াল। স্পেনের এই রূপান্তরের মূল কারিগর কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথাগত ঘুম পাড়ানো টিকি টাকার অবসান ঘটিয়ে তিনি দলকে খেলিয়েছেন আধুনিক ফাংশনাল এবং প্র্যাগম্যাটিক ফুটবল স্টাইলে। মাঝমাঠে পেদ্রি, দানি আলমো, মিকেল মরিনোর ত্রয়ী প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেছে দম বন্ধ করা মিডফিল্ড ওভারলোড। সেমিফাইনাল শেষে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেও স্বীকার করতে বাধ্য হন স্পেনের কৌশলগত ফাঁদে আটকা পড়েছিলেন তারা। মাঠে এই রণকৌশল বাস্তবায়ন করেছেন একঝাঁক দুর্দান্ত ফুটবলার। রাইট উইংয়ে 18 বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল তার জাদুকরী ড্রিবলিংয়ে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি এনে দেন। আর সেই সুযোগে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলটি করে দলকে এগিয়ে নেন প্রধান গোল স্কোরার মিকেল ওয়ারজাবাল। রক্ষণের পাশাপাশি আক্রমণেও ত্রাস সৃষ্টি করেছেন রাইট ব্যাক পেড্রো পারো, যার বুলেট গতির ফিনিশিংয়ে স্পেনের ফাইনালের টিকিট নিশ্চিত হয়। কৌশল, তরুণদের গতি এবং অভিজ্ঞদের পরিপক্কতা সব মিলিয়ে স্পেন এখন আর মাত্র একটি জয় দূরত্বে। ইউরোপের পর বিশ্ব শাসন করার চূড়ান্ত মঞ্চে প্রস্তুত লা রোজারা। রায়হান রাসেল, এটিএন বাংলা। এক অবিশ্বাস্য রূপকথার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। 17 বছর আগে ক্যাম্প ন্যুয়ের ড্রেসিং রুমে ছোট্ট ইয়ামালকে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই গুরু আর শিষ্যের মুখোমুখি লড়াই। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সামনে এখন স্পেন। মেসির জাদুকরী ছোঁয়া কি রুখে দেবে স্প্যানিশ বিস্ময় বালক? নক্ষত্রের এই ঐতিহাসিক মেলবন্ধনের রোমাঞ্চকর গল্প জানাচ্ছেন মুশফিকুর রহমান।
2007 সালের এক শীতের রাত, বার্সেলোনার ড্রেসিং রুম, একটি প্লাস্টিকের পানির টব, আর তার ভেতর শুয়ে থাকা কয়েক মাসের এক নিষ্পাপ শিশু। লাজুক হাসিতে সেই শিশুকে আলতো করে গোসল করাচ্ছেন 20 বছরের এক তরুণ। সেই লাজুক তরুণটি অন্য কেউ নয়, বিশ্বজয়ী লিওনেল মেসি। আর পানির টবের সেই শিশুটি, সে বর্তমানে বিশ্ব কাঁপানো স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল। ভাগ্য যেন এক অদ্ভুত নাট্যকার। 17 বছর আগের সেই অবাস্তব দৃশ্যই বিশ্ব ফুটবলে এখন সবচেয়ে বড় বাস্তবতা। সেই অবুঝ শিশুটি এখন স্পেনের কোটি ভক্তের নয়নমণি। সামনে বিশ্বকাপের ফাইনালের মহারণ। মুখোমুখি আর্জেন্টিনা আর স্পেন, মুখোমুখি বর্তমান বনাম ভবিষ্যৎ, মুখোমুখি লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। বিশ্বকাপের এই ব্লকবাস্টার ফাইনাল আর নিজের গুরুকে নিয়ে মুখ খুলেছেন স্বয়ং লামিন ইয়ামালও। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়ামাল বলেন, সেই স্মৃতি এখনও তাকে নাড়া দেয়। আমি কখনোই মেসির সাথে নিজের তুলনা করতে চাইনি, তবে মেসির হাত থেকে নেওয়া সেই জাদুকরী ছোঁয়া আমি ভুলিনি। ফাইনালে তার মুখোমুখি হওয়া আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। ফুটবল বিশ্ব এখন বোধ হয়ে আছে এই নক্ষত্রদের মেলবন্ধনে। একদিকে আর্জেন্টিনার কামব্যাক কিং হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতার মিশন, অন্যদিকে স্পেনের টিকিটাকার জাদুতে বিশ্বজয়ের মুকুট পরার জন্য মরিয়া এক খ্যাপাটে তরুণ। কোটি কোটি দর্শকের চোখ এখন শুধুই এই দুজনের দিকে। বিশ্বকাপের মঞ্চে কি শেষ হাসি হাসবেন 39 বছরের বুড়ো জাদুকর মেসি, নাকি গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখবেন শিষ্য ইয়ামাল? উত্তর দেবে ফাইনালের সবুজ গালিচা আর রেফরির শেষ বাঁশি। তবে জয় জারি হোক, ফুটবল রোমান্টিকদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে 17 বছর আগের সেই ড্রেসিং রুমের গল্প। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের কারণে আগামী 90 দিনের মধ্যেই শেয়ার বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। রাজধানীতে বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, অচিরেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আসছে। এ সময় কৃত্রিম বাজার তৈরির নিয়ামক বিতর্কিত ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর সীমা বাতিল করা কমিশনের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিগত সরকারের ভুল নীতি, তারল্য সংকট এবং আস্থার অভাবে ক্রমাগত পতন এবং খরায় চরম অচলাবস্থায় ছিল দেশের শেয়ার বাজার। মন্দা ও সর্বনিম্ন দরসীমার কারণে গত কয়েক মাস লেনদেন নেমে এসেছিল 200 কোটি টাকায়। এ অবস্থায় রাজধানীতে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, বিগত সময়গুলোয় জবাবদিহিতা না থাকায় শেয়ার বাজার ধ্বংস হয়েছে। আগের সরকারে যেটা ছিল, বিগত সরকারে যেটা ছিল অ্যাবসলিউট পাওয়ার, কোনো অপোজিশন ছিল না। তো কি হবে আপনার? আপনি মনে করেন যে কোনো জবাবদিহিতা নাই। এই সিচুয়েশনে যারা রেগুলেটরস আছে, শুধু বিসেক না, সব রেগুলেটর, উইথ অল ডিউ রেসপেক্ট, সব রেগুলেটর যেটা মনে করেছে যে আমার তো কোনো জবাবদিহিতা নাই, যা ইচ্ছা তাই করব। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের তাদের পারফরমেন্সটাকে বলতে হবে। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা বুঝবো যে এই মিউচুয়াল ফান্ডটা ভালো। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকায় শেয়ার বাজারে আবারও ফিরে আসবে বিনিয়োগকারীদের আস্থা। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিলের মতো একটি জায়গায় অরাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে সরকার নিয়োগ দিয়েছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সিকিউরিটি এক্সচেঞ্জ বাংলাদেশের অর্থনীতির প্রাণ। বাংলাদেশের লন্ডভন্ড অর্থনীতিকে যারা তসরুপ করে পালিয়ে চলে গিয়েছে, তাদের একটা প্রধান কিন্তু যে রক্তক্ষরণ তারা করেছে, সেটি করেছে এই পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে সাধারণ মানুষকে নিঃস্ব করে, সাধারণ মানুষকে আত্মহত্যার পথ বেছে নিয়ে হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি করে দিয়ে তার যে অবস্থা তৈরি করেছিল, সে কারণে পুঁজিবাজারটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এ সময় বিনিয়োগকারীদের শেয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দেন আলোচকরা। ফ্লোর প্রাইসের নামে যে অনিয়ম চলতো, ফ্লোর প্রাইস সম্পূর্ণভাবে প্রত্যাহার করে বর্তমান কমিশন যে সাহসী ও সময়োপযোগী
সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার জন্য আমি কমিশনের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পুঁজিবাজারে রক্তক্ষরণ আমরা দেখেছি যে কিভাবে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। যে এখন দেখতে চাই আমরা বাজারে ভালো নতুন আইপিও আসবে, ভালো শেয়ার আসবে। টার্নওভার লক্ষ্য করে দেখেন যে কনসিস্টেন্টলি 1400-1500 কোটি টাকা আমাদের হচ্ছে, ভেরি স্টেবল নাও। এই যে সুন্দর একটা সমন্বয় যেটা হচ্ছে, এই কারণে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই স্টক মার্কেট ঘুরে দাঁড়াতেই হবে। আপনারা দেখবেন যে আমরা কিছু পদক্ষেপ নেব যেটার দ্বারা ওরা স্টক মার্কেটে আসবে। এটা আপনারা আগামীতে অচিরে আপনারা দেখবেন। আমরা যারা খুচরো বিনিয়োগকারী, আমাদের শেয়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমরা অন্ধের মধ্যে রিল চাচ্ছি। প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হত্যা চেষ্টা সহ 7 মামলার আসামি তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বাপ্পির শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী কিনা তদন্ত শেষে জানা যাবে বলছে পুলিশ। অন্যদিকে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। গত বছরের 27 মে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকেও আটক করা হয়। এরপর 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের নাম সামনে আসে। কয়েকজন গ্রেফতার হলেও তালিকাভুক্ত অনেক শীর্ষ সন্ত্রাসী এখনও ধরাছোঁয়ার বাইরে। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়। পুলিশ জানায় বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা সহ মোট 7টি মামলা রয়েছে। দুর্ধর্ষ এ সন্ত্রাসী একের পর এক অপরাধ করলেও এর আগে তিনি কখনো গ্রেফতার হননি। সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। 307-এর একটা মামলাটা যখন হয় তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। এদিকে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় 2.25 মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা যায়নি। এটা নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ভালো রেজাল্ট দিতে পারব। তবে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল সাস্টেইনেবিলিটি সামিট 2026। আকিজ বশির গ্রুপের পরিবেশনায় SMC এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সঞ্চালনায় এবং প্রাণ RFL গ্রুপ ও BGME এর সহযোগিতায় এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, টেকসইতা এখন আর বছরে একবার আলোচনা করে ফেলে রাখার মতো কোনো ধারণা নয়। এটি এমন একটি চর্চা যা প্রতিটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের মূল সত্তায় প্রথিত হওয়া প্রয়োজন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান মাসুদ খান দেশের কার্বন নিঃসরণ হ্রাসমূখী রূপান্তরের পুঁজিবাজার ও সবুজ অর্থায়নের বিভিন্ন উপকরণ হিসেবে কিভাবে বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করতে পারে তা তুলে ধরেন। এবারে থাকছে খেলার খবর। হকি, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, টেনিস, শুটিং ও আর্চারি সহ একযোগে 27টি ক্রীড়া ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ NSC। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতেই গঠন করা হয়েছে নতুন এসব কমিটি। দেশের ক্রীড়ার ইতিহাসে এত বিপুল সংখ্যক ফেডারেশনের কমিটি একসঙ্গে পুনর্গঠনের ঘটনা এটিই প্রথম। এদিকে শুটার শারমিন আক্তার রত্নাকে একই সাথে 2 ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে রাখার
সমালোচনা তৈরি হয়েছে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে। ঘোষিত অ্যাডহক কমিটিকে আগামী 90 কর্মদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ সবার সঙ্গেই ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। স্থানীয় সরকার মন্ত্রী। অর্থনীতিকে গুরুত্ব দিয়েই কূটনৈতিক সম্পর্ক, তথ্যমন্ত্রী। বাস্তবমুখী উদ্যোগে 3 মাসের মধ্যে পুরোপুরি ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার, প্রতিশ্রুতি বিএসএসসি চেয়ারম্যানের। অচিরেই বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের আশা। বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত 5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। 24-এর 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হয়ে প্রতিবাদ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে মীর মুগ্ধ। স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে ওঠে আপামর জনতা। বিশ্বকাপের ফাইনালে স্বপ্ন ভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামছে ইউরোপের 2 পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। এবং অবিশ্বাস্য রূপকথায় সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, গুরু শিষ্য মুখোমুখি লড়াইয়ে। মেসির জাদুর সামনে স্প্যানিশ বিস্ময় বালক ইয়ামাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।